এতক্ষণ কোথায় ছিলি? আদিবা এবারেও চুপ, তবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমি আসবো জানতি না? হুম। আমার সাথে এমন ভাব নেওয়া যাবে না। তোর জীবনে এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো, তাই এভাবে তাকাবি না। আপনি এত খারাপ হয়েছেন ভাবতেও পারছি না। খারাপের দেখেছিস কি? এ তো কেবল শুরু। তোর জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমি আসবো জানার পরেও তুই নিচে ছিলি না, তাই এটা তোর শাস্তি। আমি এইখানেই ছিলাম। তাহলে ডেকে আনতে হলো কেন? নিজেকে কি ভাবিস তুই? আ- তোতলাতে হবে না। এখন থেকে আমার কথার বাইরে এক পা ফেলবি তো তোর কপালে দুঃখ আছে। যা, লাগেজ থেকে কাপড় চোপড় বের করে দে। আদিবা কথা বাড়ালো না, তাড়াতাড়ি লাগেজ নিয়ে বসলো। কিন্তু ভয়ের চোটে কাপড় বের করার বদলে সব কাপড় এলোমেলো করছে। আদিত্য বসে বসে আদিবার কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন এতদিনের পর সব ইচ্ছে পূরণের সুযোগ পাচ্ছে সে। আদিবা, এ আদিবা, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? আদিবা কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে। এর মধ্যেই আদির গলা ভেসে আসলো। আদির ডাকের ভঙ্গিতে বাসার সবাই মোটামুটি অবাক হয়েছে। আদিবা একটু বেশি হয়েছে। সে একবার কাকিমণির দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতে থাকা বাটিটি নিয়েই ছুটল আদির ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ডাকছিলেন? ডাকছিলাম যে সেটা তো এতক্ষণে পুরো শহর জেনে গিয়েছে। প্রশ্ন করার কি আছে? নিজেকে কি ভাবিস তুই? একটুও বদলাননি, একদম আগের মতোই আছেন। তাতে কি? তুই তো বদলেছিস। মানে? মানে কি সুন্দর আমার মুখের উপর কথা বলে যাচ্ছিস? একটু বুক কাঁপছে না? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? আদিবা উত্তর দিল না। বরপক্ষ কখন আসবে? বাসায় আসবে না, রাতে রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই নাকি? যাই হোক, ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে দে। এখনই দিতে হবে? না মানে আসলে বাসায় অনেক লোকজন, রান্নাটা শেষ করে এসে দিই। তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? এখন থেকে আমার যাবতীয় কাজ তুই করবি। আদিবা কথা না বাড়িয়ে হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই আদির গলা শোনা গেল। মা, মা কোথায় তুমি? আদিত্য ডাকতেই বাসার সবাই এসে জড়ো হয়েছে তার ঘরে। কি হয়েছে বাবা? কি হয়নি সেটা বলো। সামান্য কাপড় ধুতে বলেছি বলে আদিবার নোংরা বাটিটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। কি আদিবার এত সাহস? আদিবা আদির এমন মিথ্যার জন্য প্রস্তুত ছিল না। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না। সব কাজ আদিবা নিজের হাতে করবে। এটা আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের উপরে যারা কথা বলবে, হয় তারা এই বাসায় থাকবে অথবা আমি থাকবো। এবার তোমাদের ইচ্ছে। আদিবা এতক্ষণ ওয়াশরুম থেকে সব শুনছিল, এবার বেরিয়ে আসলো। এসে নিজেও অবাক হলো। আদির সারা গায়ে মশলা ছড়িয়ে আছে, অথচ সে বাটিটা টেবিলে রেখে গিয়েছিল। আদিবা বাইরে আসতেই আদির মা এগিয়ে গিয়ে বিরক্ত মুখে বলল, ছেলেটাকে বাসায় পা না দিতেই মাথায় চিবিয়ে খাচ্ছে। আদিবা মুখ কালো করে জবাব দিল, এসব তুমি কি বলছো কাকিমণি? যা বলেছি সেটা না বুঝার মতো মেয়ে তুই না। একটা কথা একটা কথা কান খুলে শুনে নে। যা বলেছি সেটা না বুঝার মতো মেয়ে তুই না। একটা কথা কান খুলে শুনে নে। তোর জন্য আদির যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু মেনে নিব না, কিছুতেই না। আমি আদিবার বাচ্চা, একটা কথা বলবি তো তোর কপালে দুঃখ আছে। বলে চেঁচিয়ে উঠল আদি। আদিবা চোখ উল্টে আদির দিকে তাকালো। আদিত্যের মা ভীষণ বিরক্তি নিয়ে বললেন, এমন ভাব নিচ্ছি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আদিবা বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই উত্তর না দিয়ে আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আদির মা রাগ নিয়ে গিয়ে আদিবার মায়ের সামনে দাঁড়ালো। শাহানা, লক্ষণ ভালো দেখছি না, তোমার মেয়েকে সামলাও। আর কোনো রকম ঝামেলা কিন্তু আমরা সহ্য করব না। শাহানা বেগমের অসহায় জবাব, ভাবি, আদিবা হয়তো বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে। হ্যাঁ, তোমার মেয়ে তো কোনো দোষই করে না, সব দোষ আমার ছেলের। আমি তা বলিনি ভাবি, আমি আদিবাকে বুঝিয়ে বলবো। এবারের মতো ক্ষমা করে দাও। আদি বাবা, তুই শার্টটা খুলে দে, আমি ধুয়ে দিচ্ছি। চি চি চাচি আম্মা, কী সব বলছো? তোমার ধুতে হবে কেন? আর তুমি ক্ষমাই বা চাচ্ছ কেন? এখানে তোমাদের কারোর কোনো দোষ নেই। দোষ যে করেছে তাকেই বুঝতে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া, আদিবার ব্যাপারে আলগা দরদ দেখেও না, তাহলেই হবে। আমার সাথে ওর ঝামেলা আছে জানো তো। আমাদের ঝামেলা আমাদেরকে মিটাতে দাও প্লিজ। তোমরা এখন যাও। আদিবা ওয়াশরুমে বসেছিল, হুট করে সেখানে আদির আগমন ঘটল। আদিবা একরাশ বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। কি হলো? সঙ্গের মতো তাকিয়ে আছিস কেন?
আমার নামে মিথ্যে কেন বললেন? ইচ্ছে হয়েছে তাই। যখন যা ইচ্ছে হবে তাই করবেন? এখনো কি আগের মতো ছোট আছেন? তাহলে বলছিস বড়দের মতো আচরণ করা উচিত? আদিবা উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার আগেই যদি ওয়াশরুমের দরজা লক করে দিয়ে আদিবাকে আঁকড়ে ধরলো, আদিবা অবাক হলো। কি কি করছেন এসব? বড়দের মতো আচরণ বলেই আদিবার ঘাড়ে মুখ ডোবালো। আদিবা এই অপমানটা নিতে পারল না কোনো মতে। নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। তাতে আদি কোনো রকম রিয়েক্ট করলো না, চুপচাপ গাল মুছে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। তারপর শার্ট খুলতে খুলতে আদিবার দিকে তাকালো। আদিবা ফোপাচ্ছিল। আদির হাবভাব তার মোটেও ভালো লাগলো না, তাই দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু তা আর সম্ভব হলো না। আদি তার আগেই আবারও আদিবার দখলদারি নিয়ে নিল, নিজের খুব কাছে টেনে নিল আদিবাকে। শাওয়ারের জলধারায় দুজনেই ভিজে একাকার অবস্থা। আদিবার স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে পিছুপা হয়নি। আদিবা এবার কেঁদেই ফেলল। আদি শান্তভাবে আদিবাকে ছেড়ে দিয়ে বলল, কোনো সমস্যা? লজ্জা করছে না নিজের বোনের সাথে এমন করতে? না তো, তুই আমার প্রথম স্বপ্নদোষের কারণ ছিলি। তখন থেকে আমি তোকে অন্য চোখে দেখি, আর সত্যি বলতে আমার লজ্জা করে না। আমি সবাইকে গিয়ে যদি সবটা বলে দিই কি হবে জানেন? জানি, কিন্তু তুই জানিস না, তুই আমার বিরুদ্ধে কিছু বললে আমি তোর সাথে রাগ দেখাবো আর বাসা ছেড়ে চলে যাওয়ার অভিনয় করব। আর সেটা আমার বাবা মা মানবে না, কারণ বাবার বয়স হয়েছে। এখন সংসারের হাল ধরার জন্য আমাকে দরকার। যে কোনো মূল্যে ওরা আমাকে আটকাবে, আর সবটা দোষ হবে তোর। ব্ল্যাকমেইল করছেন? অনেকটাই তাই। আদিবা চোখ মুছতে মুছতে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি গ্রামে চলে যাব আমি। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু সংসার চলবে কি করে? তুই আমার কথা মতো না চললে সাদিয়ার পড়াশোনা থেকে শুরু করে চাচি আমার চিকিৎসা সবই বন্ধ হয়ে যাবে। ছি, এতটা নিচে নেমে গেছেন আপনি? আমি সবসময় নিচেই ছিলাম, আমার সাথে এমনটা কেন করছেন? কারণ তুই আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছিস। আমি তুই সেদিন কি করেছিলি সেটা আর কেউ না জানলেও তুই জানিস, আর আমিও জানি, তাই এখন অস্বীকার করে অভিনয় করিস না। সামান্য একটা কারণে আপনি এভাবে? তোকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বেপরোয়া ভালোবাসার মূল্য তুই দিতে পারিসনি, তাই এখন এগুলো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই। হাত ছাড়ুন, যেতে দিন। আদি বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিল। আদিবাও 1 মিনিট দেরি না করে বাইরে চলে আসলো। কয়েক মিনিট পর আদি চেঞ্জ করে রুমে ঢুকলো। এসেই মুচকি হাসলো, কারণ আদিবা এখনো ভেজা কাপড়ে তার ঘরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি? আদিবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই অবস্থায় বাইরে যাব কি করে? সবাই কি বলবে? এভাবে ভিজে আপনার ঘর থেকে যাচ্ছি কেন? জবাবে কি বলবো আমি? আমি যে উত্তরটা বলবো তোর পছন্দ হবে না, তাই না বলি। যাই হোক, কোন রুমে থাকিস বল, আমি জামা এনে দিচ্ছি। আপনার আনতে হবে না, সাদিয়া কিংবা অরিন আপুকে একটু ডেকে দিন। আদি কোনো উত্তর না দিয়ে বিছানায় এসে এসি চালিয়ে দিল। কি হলো এটা? দেখি কতক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারিস। মানে কি? মানেটা তো সহজ, আমি হেল্প করতে চাইলাম, তোর হেল্পের দরকার নেই। এখন হয় দাঁড়িয়ে থাক, অথবা এইভাবে বাইরে যা। ঠিক আছে, এভাবেই যাব, তবু আপনার কাছে সাহায্য চাইবো না। এইটুকুনি মেয়ে, অথচ রাগ আছে 16 আনা। দাঁড়া দাঁড়া, এনে দিচ্ছি। সবাইকে শরীর দেখে বেড়াতে হবে না। এই বলে আদি হনহন করে বেরিয়ে গেল। বাইরে এসে সাদিয়ার সাথে দেখা হলো। সাদিয়া শোন। ভাইয়া, তুমি এখানে? কিছু লাগবে? আদিবা কোন ঘরে থাকে রে? কেন ভাইয়া? ও তো ঘরে নেই, ডেকে দিব? না, লাগবে না। ও কি তোর সাথে ঘুমায়? না, একা ঘুমাই, বারান্দার পাশের ঘরে। আচ্ছা ঠিক আছে। আদিবার ঘরে ঢুকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর ড্রয়ার থেকে কাপড় নিয়ে নিজের ঘরে চলে গেল। আদি তো যেতে না যেতেই আদিবা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা এক দৌড়। আদির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। পালিয়ে যাবি কোথায়? আজকে রাতটা তোর জন্য স্মরণীয় হয়ে থাকবে, শুধু আরেকটু অপেক্ষা কর। বেশ কিছুক্ষণ পর কিচেন থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসলো। আদি তাতে বেশ বিরক্তই হলো। ঘুম ঘুমো চোখে নিচে নেমে আসলো। আসতেই অবাক হলো, কারণ তার ছোট চাচা, ছোট চাচি আর চাচাতো বোন জুই বিদেশ থেকে এসেছে। জুই আদিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল। আদি কিছুটা হতভম্ব, কিন্তু আদিবা রাগী চোখে তাকিয়ে আছে দেখে সেও জুইকে জড়িয়ে নিল। ভাইয়া, কত বছর পর তুমি আসলে, এতদিন কোথায় ছিলে? অস্ট্রেলিয়া। ও মা, তাই? কিভাবে গেলে? লম্বা কাহিনী অন্য সময় বলবো, এখন বল তুই কেমন আছিস?
ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। চাচা চাচি তোমরা কেমন আছো? জুই ভালো আছি বাবা, তুই ফিরে এসেছিস বলে আরো ভালো লাগছে। গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য গিফট আছে, নিয়ে নিস। এখন ফ্রেশ হয়ে নে। বলে আদি হাঁটতে হাঁটতে বলল। আদিবা আমার সাথে ঘরে আয় তো। আদিবা কথাটা শুনেও না শোনার ভান করলো। আদি ঘরে গিয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? কৈফিয়ত দিতে হবে? আপনি যে কৈফিয়ত দিবেন না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু বাসা ভর্তি লোকজন, সবাই কি ভাবছে? কি ভাবছে? ভাবছে আমি আপনার মাথা চিবিয়ে খাচ্ছি। সে তো জন্মের পর থেকে খাচ্ছিস, এ আর নতুন কি? আপনি বেশি কথা ভালো লাগে না। লাগে যে জিনিসপত্র আছে, বের করে সবাইকে এক এক করে দিতে হবে। গিফট আপনি এনেছেন, আপনিই দিবেন, আমাকে বলছেন কেন? আদিবার বাচ্চা, তুই কিন্তু বাড়াবাড়ি রকমের কথা শিখেছিস। আর একটাও কথা না বলে যা বললাম তাই কর। আদিত্য এক হাতে লাগেজ অন্য হাতে আদিবাকে ধরে নিচে গেল। তারপর আদিবাকে হুকুম করলো সবাইকে জিনিসপত্রগুলো দিতে। আদিবা একে একে সবাইকে জিনিসপত্র দিচ্ছে। এক ফাঁকে আদিত্য বলল। মা, অরিনের বিয়ে কবে? কেবল তো আংটি পরানো হবে, তারপর ডেট ফিক্সড হবে। আমি বেশি দিন থাকবো না, তাই বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মানে কি, তুই আবার চলে যাবি? আমি এখানে থাকতে আসিনি, যেতে তো হবেই। যাই হোক, আদিবা জুইকে ডেকে আনতো, ওর জন্য কিছু স্পেশাল গিফট আছে। জুইয়ের ব্যাপারে আগ্রহ দেখানোটা বোধ হয় আদিবার পছন্দ হয়নি, তাই জিনিসপত্র ছেড়ে উঠে বলল। নিজে ডেকে আনতে পারেন না? চাচি আম্মা দেখেছো, ভালো কথা বললেও তোমার মেয়ে কেমন আচরণ করে। আদিবা, বড় ভাইয়ের সাথে এইভাবে কেউ কথা বলে? যা এখনই জুইকে ডেকে আন। থাক, যেতে হবে না। ওদিকে সাদিয়া আর জুয়ের জন্য ড্রেস, চকলেট, কসমেটিক্স আছে। সাদিয়ারগুলো দিয়ে বাকিগুলো জুয়ের জন্য গুছিয়ে রাখো, ও ফ্রেশ হয়ে এসে নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও আদিবা আদির কথা মতো সব করলো, কিন্তু অবাক করা বিষয়, আদি সবার জন্য গিফট আনলেও আদিবার জন্য আনেনি। আদিবার তাতে বেশ খারাপই লেগেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সবাই রিসোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যথারীতি আদিবাও রেডি হয়েছে। আদিত্য রেডি হয়ে নিচে নামতে নামতে আদিবার দিকে তাকালো। আদিবা হালকা গোলাপি রঙের শাড়ি, সাথে সাদা ফুল হাতা ব্লাউজ পরেছে। কোমর ছড়িয়ে পড়া চুলগুলো গুছিয়ে সাদা রজনীমালা, কানে দুল, গোলাপি চুড়ি আর ঘন কাজলে সাজিয়ে চোখ দুটি, সব মিলিয়ে অপসরী লাগছে তাকে, যেন সদ্য ফুটে ওঠা বনফুল, যার উপর থেকে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। অন্যদিকে সাদামাটা একটা কালো টি শার্টে কি অপরূপ লাগছে আদিকে। যদিও সাজগোজের বাহার নেই, কিন্তু তার নজর কাড়া হাসি, পরিপাটি পোশাক, গোছানো চুল তার ব্যক্তিত্ব প্রকাশ করে চলেছে। বাসার সবার দৃষ্টি এখন তার দিকেই। আদিত্য নিচে আসতেই জুই বলে উঠল। উফ ভাইয়া, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো, তোমার উপর থেকে চোখ সরানোই দায়। আদিত্য মুচকি হাসলো, তারপর সবাইকে তাড়া দিতে লাগলো। মা, এখনো বের হওনি? তোমরা কখন যাবে বলো তো? এই তো বাবা, এখনই যাচ্ছি। সবাই কোথায়? গাড়িতে গিয়ে বসো। সবাইকে তাড়া দিয়ে বাসার বাইরে পাঠিয়ে রুবিনা বেগম বাসায় তালা দিলেন। বাসার বড়রা একসাথে গাড়িতে যাবে আর ছোটরা একসাথে। আদিত্য বড়দের গাড়িতে তুলে দিয়ে পাঠিয়ে দিল। অন্য গাড়ি সে নিজেই ড্রাইভ করবে। গাড়িতে অরিন, সাদিয়া, জুই সহ আরও কিছু আত্মীয় স্বজন আছে। সবার মাঝে আদিবাও আছে। সে অরিনের পাশে বসেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু আদি গাড়িতে উঠেই হুট করে রেগে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আদিবার পাশের দরজা সজোরে খুলে দিল। আদির কাণ্ডে উপস্থিত সবাই বিব্রত হয়েছে, কিন্তু আদিবা একটু কিছুটা ভয় পেয়েছে। আদিবা প্রশ্ন করতে যাবে, তার আগেই তুই এখানে কি করছিস? আদিবার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে প্রশ্নটা করছে আদিত্য। আমি মানে মানেটা তো আমিও জানতে চাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আদির প্রশ্নে অবাক হলো আদিবা, কিন্তু কিছু বলতে পারল না। আদিবার অবস্থা দেখে অরিন বলল। ছোটরা সবাই একসাথে যাবে, তাই আদিবাও আমাদের সাথে এসেছে। অরিন, একটা কথা শুনে নে। আদিবা যদি তোর সাথে যায় তাহলে আমি যাব না। তুই এসব কি বলছিস ভাইয়া? সোজা কথা আমি সোজাভাবেই বলি। ড্রাইভার ডেকে দিচ্ছি, তোরা চলে যা। ভাইয়া, তাই কখনো হয় নাকি? তুই না গেলে? বলেই আদিবার দিকে তাকালো সবাই। আদিবা বুঝতে পারলো তার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই প্রতিবাদ জানালো না, নেমে দাঁড়ালো। আদিও কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আদির এমন অদ্ভুত আচরণে আদিবা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে সে বোঝার চেষ্টা করছিল। তখন মনে হলো যত যাই হোক, অরিনের বিয়েতে কোনো রকম গন্ডগোল করা উচিত হবে না, তাই ঘরে ফিরে যাবে ভাবছিল। কিন্তু ফিরে এসে আরও একটা ধাক্কা খেলো।
দরজায় ঝুলছে মস্ত বড় তালা। সে এখন ঘরে যাবে কি করে? কাউকে ফোন করে বলবে সে উপায়ও নেই, কারণ তার নিজস্ব কোনো ফোন নেই। চারদিকে শুনশান নীরবতা। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। আদিবার বেশ ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই। আদিবা কোনো উপায় না পেয়ে সে তার ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গেল, কারণ একা একা এই অন্ধকারে বসে থাকা তার পক্ষে সম্ভব না। আনুমানিক রাত 12টার দিকে সবাই ফিরল। আদির মা দরজায় তালা খুলছেন দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। মা, তুমি বাসায় তালা দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? আদিবা? তাহলে আদিবা কোথায়? তাই তো, ও তো অনুষ্ঠানে যায়নি। আদি আর কিছু না বলে বেরিয়ে পড়ল। আশেপাশে খুঁজতে লাগলো। আজ একবার তোকে পাই, তারপর বোঝাবো মজা। তখনই আদির ফোন আসলো, আর তার মা বলল আদিবা ফোন করে বলেছে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, আজ ফিরবে না। কি? কোন বান্ধবী? আদির মা নাম বললেন। ঠিক আছে, বাসার ফোন নাম্বারটা দাও তো। মা, ওর বাড়ির বাইরে থাকার মজা আমি দেখাচ্ছি। ঘড়িতে 12টা বেজে 34 মিনিট সশব্দে বেজে উঠল কলিং বেল। আদিবা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তার বান্ধবী তার ঘুম ভেঙে বলল তাকে নিতে তার ভাই এসেছে। আদিবা ঘুমো ঘুমো চোখে প্রশ্ন করল, ভাই? ভাই? কোন ভাই? আদিত্য। নামটা শোনা মাত্রই আদিবার চোখের ঘুম উধাও হয়ে গেল। তাড়াতাড়ি নিচে নামলো। আদি নিচে বসে আছে, চোখে মুখে যেন আগুন ঝরছে। আদিবা এসে দাঁড়াতেই আদিত্য বলে উঠল, আন্টি, আমরা তাহলে যাই? আদিবা, আজ রাতটা থেকে গেলেই পারতে, শুধু শুধু কষ্ট করে আসলে। আন্টি, আসলে বাসায় বিয়ে তো অনেক লোকজন, তাই রাতেই যেতে হবে। আচ্ছা, তাহলে নিয়ে যাও, সাবধানে যেও। আদিত্য সামনে সামনে হাঁটছে, আদিবা তার পেছন পেছন। এটা ফয়সালদের বাসা না? তিন্নি মানে তোর বান্ধবী তো ফয়সালেরই বোন, তাই না? আদিবা উত্তর দিল না। সাহস কি করে হলো অন্য বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেওয়ার? আমি যখন দেশে ছিলাম না তখন এসবেই করে বেরিয়েছিস, তাই না? আদি সারা রাস্তা আদিবাকে ধমকাতে ধমকাতে নিয়ে আসলো। আদিবার চোখ ফেটে কান্না পাচ্ছে, কিন্তু মায়ের অসহায়তার কথা ভেবে কারো কাছে অভিযোগ করলো না। চুপচাপ নিজের ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। তখনই কানে আসলো তার মায়ের ডাক। ভেতরটা ধক করে উঠল। অনুষ্ঠানে কেন যায়নি মা প্রশ্ন করলে কি উত্তর দেবে সে? কিন্তু মায়ের কাছে গিয়ে বুঝতে পারলো সে অনুষ্ঠানে গিয়েছে কি যায়নি তাতে তার কিছু যায় আসেনি। তিনি আদিবাকে অন্য কারণে ডেকেছেন। মা ডাকছিলে? আদিবা, শোন, জুই আজকে তোর সাথে ঘুমাবে। আদিবা মাথা নেড়ে সায় জানালো, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলো দুইটি হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে। তবে এর কারণটা বুঝতে পারলো না, তাই তেমন গুরুত্ব দিল না। নিজের ঘরে গিয়ে বিছানা গুছিয়ে জুইকে শুতে বলল, তারপর নিজেও জুইয়ের পাশে শুয়ে পড়ল। আচ্ছা আদিবাপু, ভাইয়াকে তোমার কেমন লাগে? মানে? মানে ভাইয়ার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে আশেপাশে থাকলে সবারই তো ভালো লাগার কথা, তাই না? জুইয়ের অবান্তর কথার উত্তর দিতে ইচ্ছে হলো না আদিবার, তাই চুপ করে রইল। আপু জানো, পার্টিতে সবাই ভাইয়ার দিকে হা করে তাকিয়েছিল। জুই, রাত দুপুরে ভাইয়া ভাইয়া না করলে কি নয়? এবার ঘুমাও না। আপু জানো, আমার মনে হয় কি আমি ক্রাশ খেয়েছি। ভালো করেছো, সকালে চাচা চাচিকে বলে ক্রাশের সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, কিন্তু এখন ঘুমাও প্লিজ। কিন্তু আপু, আমার মনে হয় ভাইয়া তোমাকে পছন্দ করে। জুই, তুমি এত বাজে কেন বকো? সত্যি বলছি আপু, পার্টিতে বড় চাচা বলেছেন ভাইয়ার বিয়ে দিবেন যাতে সে এখানেই থাকে, চলে যেতে না পারে। ভাইয়াকে যখন বিয়ের কথা বলল তখন ভাইয়া বলেছে তার নাকি মেয়ে পছন্দ করা আছে, আর সে ছোটবেলা থেকেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। যদিও ভাইয়া এখন তোমার পছন্দ করে না, কিন্তু ছোটবেলায় ও তোমার জন্য পাগল ছিল। তাও না সবাই সেটা জানে, তার মানে ভাইয়া তোমাকেই বিয়ে করবে। জুই, তুমি প্লিজ ঘুমাও, আমার এখন এসব শুনতে একদম ইচ্ছে করছে না। হাউ আনরোমান্টিক। মুখ ভেঙচি দিয়ে জুই উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আদিবা লক্ষ্য করলো জুই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। জুই, একটু সরো প্লিজ, আমি এভাবে ঘুমোতে পারছি না। আদিবার কথায় জুইয়ের কোনো পরিবর্তন ঘটল না, বরং সে তাকে আরো জড়িয়ে নিল। উফ, আমি এভাবে ঘুমোতে পারি না, সরো প্লিজ। আর আমিও জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। কণ্ঠটা শুনে আদিবার আত্মা উড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলো সে। হিস, এত জোরে কথা বলে জুই জেগে যাবে। ভাইয়া, আপনি এখানে? মানে, আমি তোর সাথে ঘুমাবো? কি সব বলছেন আপনি? যা বলার তাই বলেছি। যখন তোর জামা নিতে এসেছিলাম
তখনই ভেবে নিয়েছি আমি তোর সাথে ঘুমাবো, কিন্তু এই জুই সব কিছুতে জল ঢেলে দিল।